আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুত তালেবান, 2-1 দিনেই ঘোষণা হতে পারে নতুন মন্ত্রিসভা। আফগানিস্তানে 1 মাসে খাদ্য সংকটের শঙ্কা জাতিসংঘের, যুক্তরাষ্ট্রে অর্জন শূন্য বললেন পুতিন। ইসলামী দেশের উন্নয়নে তাশখণ্ডে আইএসডিবি সম্মেলন, করোনার পর অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্য। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সঙ্গে আছে আমি নুজহাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আফগানিস্তানের সরকার গঠনের প্রস্তুত তালেবান, আগামী 2 দিনের মধ্যেই জানা যাবে নতুন মন্ত্রিসভায় আসছেন কারা, কোন পদে বসছেন কে। দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী সরকারের দায়িত্ব পাবে সংখ্যালঘুরা। তবে সরকারে নারীর ভূমিকা থাকলেও মন্ত্রী পর্যায়ে থাকছেন না কেউ। বিবিসি পশতুকে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন কাতারের রাজনৈতিক কার্যালয়ের উপপ্রধান শের আব্বাস স্টানিকজাই। আফগানিস্তানের কান্দাহারে বিজয় মিছিলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি সাজোয়া যান, জব্দ করা অস্ত্র নিয়ে তালেবানের প্যারেড। পরনে ছিল সামরিক বাহিনীর পোশাক, হাতে মার্কিনীদের কাছ থেকে নেওয়া অস্ত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও দেখে ধারণা করা হচ্ছে মার্কিনীদের ফেলে যাওয়া বেশিরভাগ সামরিক যানই ঠিক আছে। আকাশে ওড়ানো হয়েছে ব্ল্যাক হক হেলিকপ্টারও, তাতে ছিল তালেবানের পতাকা। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর তাদের ফেলে যাওয়া কয়েকশো ব্ল্যাক হক হেলিকপ্টার ও হামভি সহ অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম এখন তালেবান যোদ্ধাদের হাতে। এদিকে শনি থেকে সোমবার পর্যন্ত সরকার গঠন নিয়ে কান্দাহারে দফায় দফায় বৈঠক করেছেন তালেবানের শীর্ষ নেতারা। জানা গেছে, নতুন সরকার পরিচালনা করবে শরিয়া কাউন্সিল। সেক্ষেত্রে সর্বোচ্চ নেতা হতে পারেন হাইবাতুল্লাহ আখুনজাদা। পরে বুধবার কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের উপপ্রধান শের আব্বাস স্টানিকজাই জানিয়েছেন, নতুন সরকারে প্রায় সব পক্ষেরই অংশগ্রহণ থাকবে। নারীর ভূমিকা থাকলেও মন্ত্রী পর্যায়ে থাকছেন না কেউ। সরকারের শীর্ষ পর্যায়ে নারীরা থাকবেন না, তবে নিম্ন পর্যায়ে থাকবেন, কারণ প্রতিটি মন্ত্রণালয়ের অর্ধেকই নারী কর্মী। তারা চাইলে কাজে ফিরতে পারেন। তবে গত 20 বছর মার্কিন সমর্থনপুষ্ট সরকারে কাজ করা কাউকে তালেবান সরকারে অন্তর্ভুক্ত করা হবে না। কাবুল বিমানবন্দর প্রশ্নে স্টানিকজাই জানান, মার্কিন সেনাদের অব্যবস্থাপনায় যে ক্ষতি হয়েছে তা সংস্কারে লাগবে $30 মিলিয়ন। আগামী 2 দিনে বিমানবন্দরটি চালু হবে বলেও আশা তার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চরম খাদ্য সংকটের মুখে আফগানিস্তান, জাতিসংঘ বলেছে আগামী 1 মাসের মধ্যে সংকট তীব্রতর হতে পারে। মানবিক সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে তহবিল গঠনের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত আফগানিস্তানের বিশেষ দূত রামিজ আলোকবারোভ। ভয়াবহ মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে আফগানিস্তান। তালেবানের হাতে শাসনভার যাওয়ার পর চরম খাদ্য সংকটে পড়েছে দেশটি। হু হু করে দাম বাড়ছে জ্বালানির, বন্ধ পড়ে আছে ব্যবসা প্রতিষ্ঠান। আফগানিস্তানে আগামী 1 মাসের মধ্যে খাদ্য সংকট আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। দেশটিতে প্রতি 3 জনের মধ্যে 1 জন ক্ষুধার্ত থাকতে পারে। এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলছে, তালেবান ক্ষমতা নেয়ার মাত্র 15 দিনের মধ্যে আফগানিস্তানে খাদ্যের দাম 50% বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে পেট্রোলের দাম 75% বেড়েছে। আফগানিস্তানে জাতিসংঘের মানবিক বিষয়ের সমন্বয়কারীর দায়িত্বে থাকা রামিজ আলেকবারোভ জানিয়েছেন, এখনই দেশের প্রায় অর্ধেক শিশুর খাবার পেতে অসুবিধা হচ্ছে। সরকারি পরিষেবাগুলি কাজ করছে না, সরকারি কর্মীরা তাদের বেতনও পাচ্ছেন না। এ অবস্থায় প্রতিবেশী দেশগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানে মার্কিন অভিযানের ফলাফল শূন্য বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের কঠোর সমালোচনাও করেছেন তিনি। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, 20 বছরের অযৌক্তিক যুদ্ধে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি, বরং জানমালের ক্ষতি এবং বিশ্ব শান্তি ব্যাহত হয়েছে। এদিকে এখন থেকে অন্য কোনো দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র আর সামরিক অভিযান চালাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তালেবানকে নির্দয় গোষ্ঠী হিসেবে উল্লেখ করেছেন মার্কিন শীর্ষস্থানীয় জেনারেল জেন মার্ক মিলে। তিনি বলেছেন, তারা পরিবর্তন হবে কিনা তা স্পষ্ট নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশ ছেড়ে পালিয়ে প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন আফগানিস্তানের আলোচিত সংবাদকর্মী বেহেস্তা আরখান। সম্প্রতি ইতিহাসের প্রথম নারী হিসেবে কোনো তালেবান নেতার সাক্ষাৎকার নেয়ার কীর্তি করেন তিনি। ওই দিনের ভয় উৎকণ্ঠায় ভরা অভিজ্ঞতার কথা অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছেন এই টেলিভিশন উপস্থাপিকা। বর্তমানে কাতারে অবস্থান তার। গত 17ই আগস্ট স্বাভাবিক কর্মদিবসের মতোই আফগানিস্তানের টোলো নিউজে সংবাদ উপস্থাপন করছিলেন বেহেস্তা আরখান। ঠিক ওই সময় বার্তাকক্ষে প্রবেশ করে কয়েকজন তালেবান। এই সময় তালেবান নেতা আব্দুল হক হেমাত সাক্ষাৎকার দিতে চান। সেদিন প্রথম নারী হিসেবে কোনো তালেবান নেতার সাক্ষাৎকার নিয়ে বিশ্ব গণমাধ্যমের শিরোনামে আসেন এই আফগান উপস্থাপিকা। সেদিন তারা যখন বার্তাকক্ষে প্রবেশ করে আমি খুব ভয় পেয়েছিলাম। আমার মাথায় শুধু ঘুরছিল এখন কি হবে। সাক্ষাৎকার নেওয়ার পর খুব বিভ্রান্ত বোধ করছিলাম, ভয়ে আমার পা কাঁপছিল। তবে পৃথিবীকে আমি দেখাতে চেয়েছিলাম যে আফগান নারীরাও পিছিয়ে নেই, আমরাও এগিয়ে যেতে পারি। কিন্তু অন্য সব আফগান সংবাদকর্মীর মতো বেহেস্তার জন্য একই পরিণতি অপেক্ষা করছিল। তালেবান ক্ষমতা দখলের পর সাংবাদিকের উপর হামলা চালালে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। আমি দেশ ছেড়েছি কারণ লাখো আফগানের মতো আমিও তালেবানের ভয়ে ছিলাম। পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের সাহায্যে আমি কাতারে আসি। তালেবান যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে এবং আফগানিস্তানের পরিস্থিতি বদলায়, তবে আবারও দেশে ফিরে জনগণের জন্য কাজ করতে চান বেহেস্তা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে উজবেকিস্তানে শুরু হলো ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক সম্মেলন। এছাড়া বেসরকারি খাতের সঙ্গে সরকারের সমন্বয় সাধনের কৌশলগত দিকগুলো গুরুত্ব পাচ্ছে এখানে। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানিয়েছেন, উন্নয়ন সহযোগী এই সংস্থাকে সঙ্গে নিয়ে এক দশকে বিশ্ব দরবারে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে বাংলাদেশ। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ স্থানীয় এক হোটেলের সাজ রবি বলে দিচ্ছে, করোনার প্রকোপ পেছনে ফেলে অর্থনীতিকে এগিয়ে নিতে মরিয়া বিশ্ব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার 57টি দেশের 2000-এরও বেশি প্রতিনিধির অংশগ্রহণে শুরু ইসলামী ব্যাংক ডেভেলপমেন্ট সম্মেলন 2021। এতে গুরুত্ব পাচ্ছে করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়টি। একই সাথে আলোচনা হবে আন্তঃদেশীয় সম্পর্ক উন্নয়ন নিয়েও। সম্মেলনের আগ মুহূর্তে কমনওয়েলথভুক্ত 11 দেশের প্রতিনিধি নিয়ে আলোচনায় বসে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন ITFC। তাতে বলা হয়েছে, ইসলামী দেশগুলোর ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে অবকাঠামো সহ যাবতীয় উন্নয়নে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। CIS ভুক্ত দেশ হওয়ায় আমরা বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছি। এ কারণে বহির্বিশ্ব বা অভ্যন্তরীণ সবখানেই সংস্কার কার্যক্রম চলছে। বিনিয়োগকারীদের ব্যবসা সংক্রান্ত সব সুযোগ সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। দেশ পরিচালনায় স্বাধীন ও গণতান্ত্রিক মনোভাব আমাদের এগিয়ে নিচ্ছে, যার ফল 14% রপ্তানি প্রবৃদ্ধি। বিনিয়োগ বাড়াতে ইসলামী দেশগুলোকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জানান, গত এক দশকে বিশ্ব দরবারে কৃষি, ডিজিটাল অর্থনীতি ও লিঙ্গ বৈষম্য দূর করে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার রোল মডেলে বাংলাদেশ। আর এই গতি ধরতে চাইলেন ISDBর সহযোগিতাও। ডিজিটাল অর্থনীতি, কৃষি, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য দূর করে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে। ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের অগ্রযাত্রাকে সহায়তা দিয়ে আসছে। ITFC স্বল্প সময়ের জন্য পেট্রোলিয়াম কিনতে যে সহযোগিতা দিচ্ছে, সেজন্য তাদের ধন্যবাদ।
অনুষ্ঠানে সরকারি দপ্তরের বিশেষ করে প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে নিবিড়ভাবে বেসরকারি খাতকে সংযোগ করিয়ে দেওয়ার জন্য সম্মাননা জানানো হয় সালমান এফ রহমানকে। বলা হয়, পণ্যসহ বাণিজ্য বিকেন্দ্রীকরণে অনেক দূর এগিয়েছে বেসরকারি খাত। আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশ শুধুমাত্র তার নিজ দেশে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের আকৃষ্ট করছে না, একই সাথে এই প্ল্যাটফর্মে তুলে ধরছে নিজেদের যৌথ বিনিয়োগ করার সক্ষমতার কথাও। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, তাশখন্দ, উজবেকিস্তান। হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 6,82,000। এই নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 45,45,000, আর এই পর্যন্ত আক্রান্ত 21,92,00,000-এরও বেশি। একদিনে সবচেয়ে বেশি 1,480 জন মারা গেছে যুক্তরাষ্ট্রে, সেখানে নতুন শনাক্ত 1,84,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে করোনার সংক্রমণ বাড়ছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী করোনার কারণে গড়ে প্রতিদিন 300 শিশুকে ভর্তি করা হচ্ছে হাসপাতালে। টেনেসি অঙ্গরাজ্যে শনাক্তের 40%-এরই বয়স 18-এর নিচে। মেক্সিকোতে একদিনে মারা গেছে 835 জন। সেখানকার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে 62,000-এর বেশি করোনা রোগী। দেখা দিয়েছে শয্যা সংকট। ভারতে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 26%, তবে দেশটিতে টিকা কার্যক্রম চলছে জোরে সোরে। জার্মানিতে বেড়েই চলেছে করোনার বিস্তার। 7 দিনে দেশটিতে মৃত্যু বেড়েছে 28% আর সংক্রমণ বেড়েছে 22 ভাগ। যুক্তরাজ্যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের টিকার বুস্টার ডোজ দেয়া হবে। করোনার সব টিকা নিলে সংক্রমণের ঝুঁকি প্রায় অর্ধেকে নেমে আসে বলে যুক্তরাজ্যের কিংস কলেজের এক গবেষণায় দেখা গেছে। এদিকে ফ্রান্সে 65 বছরের বেশি বয়স্কদের দেয়া হচ্ছে বুস্টার ডোজ। অস্ট্রেলিয়া সরকার বিধিনিষেধ তুলে নিতে যাওয়ায় করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। অন্যদিকে কোভ্যাক্সের আওতায় উত্তর কোরিয়াকে প্রায় 30 লাখ ডোজ করোনা টিকা গ্রহণের প্রস্তাব দেয়া হলেও তা ফিরিয়ে দিয়েছে দেশটি। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে কলেরা। পানিবাহিত এই রোগ ছড়িয়ে পড়েছে 23 রাজ্যে। এবছরে জানুয়ারি থেকে এ পর্যন্ত কলেরায় প্রাণ গেছে 2,000-এরও বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা 58,000-এর বেশি। কর্তৃপক্ষ জানিয়েছে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি হয়েছে বর্নো রাজ্যে। বেশি আক্রান্ত হচ্ছে 5 থেকে 14 বছরের শিশুরা। এক সপ্তাহে রাজ্যে মৃত্যু হয়েছে 58 জনের, আক্রান্ত 550-এরও বেশি। সংক্রমণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয় সব সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলার জন্য কর্তৃপক্ষ নাগরিকদের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করা হয়েছে। হারিকেন আইডার প্রভাবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে জারি করা হয়েছে এই সতর্কতা। 1 ঘন্টায় 8 সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায় সাবওয়ে স্টেশন, বাড়িঘর পানিতে ভেসে গিয়েছে। নিউ ইয়র্কের মেয়র এই অবস্থাকে শহরটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে অভিহিত করেছেন। এদিকে নিউ জার্সিতেও জারি করা হয়েছে জরুরি অবস্থা। সেখানে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া টর্নেডোর আঘাতে কমপক্ষে 9টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউ ইয়র্ক ও নিউ জার্সি ট্রেন ও ফ্লাইট বাতিল করা হয়েছে। বায়ু দূষণের কারণে ভারতীয় নাগরিকদের গড় আয়ু 9 বছর কমে যেতে পারে। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। প্রতিবেদনটি বলছে, উত্তর ভারতের 48 কোটি মানুষ বিশ্বের সবচেয়ে চরম মাত্রার বায়ু দূষণের মুখে রয়েছে। বিশ্বের অন্য যে কোনো স্থানের চেয়ে ভারতের উত্তরাঞ্চলের মানুষেরা 10 গুণ বেশি মাত্রার দূষিত বাতাসে শ্বাস নেয়। গত কয়েক দশকে এই বায়ু দূষণ উত্তরাঞ্চল ছাড়িয়ে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মতো পশ্চিম এবং মধ্য ভারতেও ছড়িয়েছে। এসব এলাকায় মানুষের গড় আয়ু 2000 সালের তুলনায় প্রতি বছর 2.5 থেকে 3 বছর করে কমছে বলেও জানানো হয় প্রতিবেদনে। তবে বায়ু পরিচ্ছন্নের জন্য জোরালো পদক্ষেপ নেওয়া হলে মানুষের গড় আয়ু 5 বছর বাড়ানো যেতে পারে বলেও জানানো হয়েছে প্রতিবেদনটিতে। জলবায়ু পরিবর্তনে গত 50 বছরে বন্যা ও দাবদাহের মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে 5 গুণ। এ সময় 20 লাখেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে, আর ক্ষয়ক্ষতি 3.64 ট্রিলিয়ন মার্কিন ডলার। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMOর দেয়া জরিপে বুধবার এসব তথ্য উঠে এসেছে।
1970 থেকে 2019 সাল পর্যন্ত বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে 11,000-এর বেশি, তবে কমেছে প্রাণহানি। WMO বলছে 70 দশকে প্রাকৃতিক বিপর্যয়ে প্রতি বছর গড়ে 50,000-এর বেশি মানুষ মারা গেছে। তবে 2010 সালের পর মৃত্যুর সংখ্যা কমে বছরে 18,000-এ নেমেছে। WMOর জরিপ বলছে 90% প্রাণহানি হয়েছে উন্নয়নশীল দেশে। দুর্যোগ সতর্ককরণ ব্যবস্থায় উন্নতিতে প্রাণহানি কমেছে, বলছেন সংস্থাটির মহাসচিব। Good news is that we have been able to ভালো খবর হলো দাবদাহ, বন্যা, খরা ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়লেও হতাহত কমেছে। তবে খারাপ খবর হলো এসব দুর্যোগে অর্থনৈতিক ক্ষতি বেড়েছে অনেক। জলবায়ু পরিবর্তনে ভবিষ্যতে আরও দুর্যোগের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত 50 বছরে 5 গুণ বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ, আর ক্ষয়ক্ষতি বেড়েছে 7 গুণ। জরিপ বলছে 70-এর দশকে যেখানে ক্ষতির পরিমাণ ছিল $175.4 বিলিয়ন, সেখানে গত দশকে তা বেড়ে দাঁড়িয়েছে $1.38 ট্রিলিয়ন। আমরা দেখেছি এই বছরের জুলাই মাস ছিল সবচেয়ে উষ্ণ। দাবদাহ ও বন্যা হয়েছে অনেকবার। দুঃখজনক হলেও সত্যি যে আমরা নিরাপদ জায়গায় নেই। প্রতিবেদনে বলা হয়েছে গত 50 বছর ছিল বেশ উদ্বেগের। গত বছর দুর্যোগের কারণে 3,10,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে, বলছেন জাতিসংঘ মহাসচিবের দুর্যোগ প্রশমন বিষয়ক বিশেষ দূত। একই সঙ্গে করোনা আর প্রাকৃতিক দুর্যোগ মানুষকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করেছে। বাড়ছে গৃহহীনের সংখ্যা। করোনার আগে প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল 2.5 কোটি। 1970 সালের পর আর্থিকভাবে ক্ষতির জন্য দায়ী 5টি দুর্যোগই হয়েছে যুক্তরাষ্ট্রে, আর বেশি প্রাণহানির দিক দিয়ে ঘটে যাওয়া 5টি বিপর্যয় হয়েছে এশিয়া, আফ্রিকায়। এর মধ্যে 1980-এর মাঝামাঝি ইথিওপিয়ার খরা, দুর্ভিক্ষ এবং 1970 সালের বাংলাদেশের সাইক্লোন ভোলা অন্যতম। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।